মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু সবাই জয়েন করো। শুরু করছি। তোমাদের তো সেকেন্ড পেপার পড়া শুরু করেছিলাম, তাই না? সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা ব্যাংকিং এর, তো ওইটাই আজকে আবার করতে হবে আর কি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছো? আমার আসলে একটা জিনিস হয়, মানে তোমাদের ভাগ্যটা এরকম, তোমার ভর্তি গুলা করোনার মধ্যে পুরা মানে অনেকদিন চলে যাচ্ছে। তো মানে কবে ক্লাস খুলবে, আসলে কবে তোমাদেরকে সরাসরি দেখবো, মানে তোমাদেরকে তো দেখিই নেই আসলে এভাবে যে কে কিরকম আর কি পার্সোনালি দেখা যেটাকে বলে সেটা হয়নি। তো আশা করি যে আমাদের শীঘ্রই এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, আর আমরা মানে কলেজে যে ক্লাস করতে পারবো, কারণ আসলে কলেজে ক্লাস না করলে মানে আমার কাছে আসলে ভালো লাগে না ভার্চুয়াল জিনিসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই বিরক্ত লাগে। আর আমি আশা করছি যে তোমাদের এই থিওরির মধ্যেই যাতে এই ঝামেলাটা শেষ হয়ে যায়, ম্যাথটা যাতে আমরা কলেজে বসেই ম্যাথটা করতে পারি, ঠিক আছে? আল্লাহ যাতে সবকিছু স্বাভাবিক করে দেয়। আচ্ছা, তো যে বিষয়টা আমাদের এখন অলরেডি 5 বেজে গিয়েছে, আমি শুরু করব কারণ আমাদের টাইম লিমিটেশন থাকে। তো হচ্ছে আমরা গত ক্লাস হচ্ছে ব্যাংকিং নিয়ে তো শুরু করেছিলাম। তো ব্যাংকিং শব্দের যে তোমার হচ্ছে যে আচ্ছা, আমরা মনে হয় এই যে গত ক্লাসে হচ্ছে আমরা তোমার আমরা হচ্ছে আচ্ছা আরো দুইজন জয়েন করছে, জয়েনটা করে নিই। তো আমরা হচ্ছে যে এইটা পড়েছিলাম, আর ব্যাংক এর যে উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস আর সেটাও আমরা পড়েছিলাম, ঠিক আছে? সেই ইতিহাসে আমরা যে ছক দিয়ে দিয়ে বলেছিলাম যে আমরা ছকটা দেখলেই খুব ইজিলি হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। ম্যাম আমরা কি এটা সেকেন্ড পেপার পড়ছি? হ্যাঁ, আমরা সেকেন্ড পেপার পড়ছি। আমরা একটা ফার্স্ট পেপার পড়বো অধ্যায়, তারপর একটা সেকেন্ড পেপার, বুঝছো? এইভাবে করে পড়বো। আর যেহেতু পুরো ফিনান্সটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি, কাজে আমি এইভাবে পড়াই। আর বোর্ডেরও হচ্ছে এটা ইনস্ট্রাকশন যে আমরা একই সাথে দুইটা পেপার পড়বো, ঠিক আছে? তো তার মানে কি একটা একই সাথে যদি আমি ধরো এইভাবে ক্লাস নেই যে একটা নিয়ে ফার্স্ট পেপার একটা নিয়ে সেকেন্ড পেপার, তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে এলোমেলো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইভাবে আমরা করলে যে একটা চ্যাপ্টার আমরা ফিনান্সের শেষ করে আর একটা হচ্ছে ব্যাংকিং করলে আমাদের জন্য সুবিধা। আচ্ছা, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, একদম ডাউন হয়ে গিয়েছিল। তো এখন আবার দেখাচ্ছে, সিগন্যাল দেখাচ্ছে। আচ্ছা, তো যেটুকু যেরকম বলছিলাম যে আমরা গত ক্লাসে যেটা পড়েছি আজকে তারপরে থেকে শুরু করছি। তো প্রথমেই দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ব্যাংকার কে। তো ব্যাংকার কে এটা কি আসলে আর তোমাদের বলার দরকার আছে? তারপরে যেহেতু বইতে আছে বলে দিই, যে ব্যক্তি হচ্ছে তোমার ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পাদন করে তাকে আমরা ব্যাংকার বলি, তাই না? আমাদের অনেকের ফ্যামিলিতেই আছে ব্যাংকার, তাই না? তার মানে যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে, মূলত ব্যাংকের কর্মকর্তা, তাকেই হচ্ছে আমরা কি বলছি, ব্যাংকার, ঠিক আছে? তো এইটা এটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে ব্যাংকার কে।
তাহলে ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, আর ব্যাংকার হচ্ছে সেই প্রতিষ্ঠানে যে জব করে তাকে আমরা বলছি ব্যাংকার। তো এখানে যে জিনিসগুলো আছে যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কি। তো আমি মেইন কথাই বলে দিলাম। তাহলে দেখো এখানে যেই লাইনটা আসসালামু মানে আলাইকুম। পড়ার মতো সেটা হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসার কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে বলা হচ্ছে ব্যাংকার। ঠিক আছে, তার মানে যে ব্যক্তি ব্যাংক ব্যবসায় বা ব্যাংকে কর্মরত থাকে তাকে আমরা বলছি ব্যাংকার। তো ব্যাংকার কি কি কাজ করে? তোমরা সবাই ব্যাংকে গিয়েছো, সবাই তো জানোই। কেউ টাকা জমা রাখে, কেউ টাকা উত্তোলন মানে টাকা দিয়ে দিচ্ছে, কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, কেউ ডেবিট কার্ড করে দিচ্ছে, কেউ ক্রেডিট কার্ড করে দিচ্ছে, কেউ হচ্ছে তোমার লোন দিচ্ছে। আর সার্বিক যাবতীয় দায়িত্ব পালন করার জন্য আবার তোমার ম্যানেজার আছে। তো এইখানে আর আমাদের তেমন কঠিন কিছু না, জাস্ট এটুকু বললেই হবে যে ব্যাংকার কে। আচ্ছা, এর পরের যে টপিকটা আমরা সেটাতে যাচ্ছি, যে পরের টপিকটা কি আছে। আচ্ছা, পরে হচ্ছে যে তোমার আছে যে ব্যাংকের তোমার হচ্ছে যে আহ, দায়িত্ব বা কর্তব্য, যেটা আমি যারা মাত্র জয়েন করেছো তাদেরকে বলছি, এখন মাত্র একজন জয়েন করলা, যে আমরা শুধু এটা পড়েছি যে ব্যাংকার কি। ব্যাংকার হচ্ছে যে ব্যক্তি ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত আছে এবং ব্যাংকের কার্যাবলী বা দায়িত্ব সম্পাদন করছে তাকে আমরা বলছি ব্যাংকার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাংক বা ব্যাংক ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা হচ্ছে ব্যাংকের বৈশিষ্ট্যটা দেখব, ঠিক আছে। তো বৈশিষ্ট্যটা দেখি একটু আমরা আহ বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে দেখো। এখানে উপরে অনেক কথাবার্তা আছে, ওগুলো আমাদের আসলে দরকার নেই, কারণ এত কিছু পড়ে আমরা শেষ করতে পারবো না। প্রথম বৈশিষ্ট্যটাই যেটা হচ্ছে আমাদের আছে যে প্রথম বৈশিষ্ট্য যেটা আজকে আমরা পড়ছি সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এখন আমরা দেখে নিব যে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান আসলে কি। দেখো, মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান মানে ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউট। ব্যাংক কিন্তু আসলে একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। তার মানে কি, এক শ্রেণীর লোকের টাকা আছে এবং আরেক শ্রেণীর লোকের টাকা বা সার্ভিসের প্রয়োজন। এই দুই শ্রেণীর লোকের মাঝখানে অবস্থান করছে ব্যাংক। যেহেতু তোমার এই দুই শ্রেণীর লোকের মাঝখানে ব্যাংক অবস্থান করে দুই শ্রেণীর লোকেরই প্রয়োজনটা মেটাচ্ছে, এজন্য ব্যাংককে বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে, দেখো যেটা বলেছে যে ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। আহ ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। অর্থ মালিক ও ঋণ গ্রহীতার মাঝখানে থেকে ব্যাংক ব্যবসা করে বিধায় ব্যাংককে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। দেখো, যে জিনিসটা আমি বললাম, অর্থ মালিক মানে কি, যাদের কাছে হচ্ছে আমাদের টাকা আছে তারা, আর হচ্ছে তোমার ঋণ গ্রহীতা মানে যাদের টাকা প্রয়োজন। এই তাদের দুইটা গ্রুপের মাঝখানে অবস্থান করে বলেই ব্যাংকে বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি যে এর প্রধান সদা বা উপকরণ হচ্ছে অর্থ। সদা বলতে আমরা বুঝি যে, দেখো আমরা বলি না যে সদাই পাতি আনতে গিয়েছি বা সদাই, যদিও আমরা এই ধরনের শব্দ এখন আর বলি না, গ্রামে বলে যে সদাই আনতে যাই। ঠিক আছে, তো ব্যাংকের পণ্য বা উপকরণ হচ্ছে অর্থ, আমরা সবাই জানি। ব্যাংক আসলে অর্থ নিয়েই অর্থের কারবার। ঠিক আছে, এই অর্থ সে উৎপাদক বা মালিক নয় এবং এই অর্থ সে ব্যবহারকারীও নয়। এটা খুব সুন্দর কথা। এই যে ব্যাংকে এত অর্থ, সেই অর্থের উৎপাদকও ব্যাংক না, মালিকও ব্যাংক না, আবার অর্থগুলো যেটা আছে এটা ব্যবহারও ব্যাংক করে না। তাহলে খেয়াল করে দেখো, ব্যাংক কাজ করছে অর্থ নিয়ে, কিন্তু এরকম একটা জিনিস নিয়ে যে সে কাজ করছে আর উৎপাদক, ব্যবহারকারী এবং মালিক কোনো কিছুই সে না। ঠিক আছে, তার মানে কি, সে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে মাঝখান থেকে একদিকে অর্থ মালিক বা আমানতকারীদের অর্থ সংগ্রহ করে ও অন্যদিকে ওই অর্থ ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীদের ঋণ দেয়। সুন্দর কথা, তাই না? কেন এটা এরকম করে পড়াচ্ছি, কারণ হচ্ছে আমাদের অনুধাবনের প্রশ্নে আসে ব্যাংক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান ব্যাখ্যা করো। সেখানে যাতে আমাদের এই লাইনগুলো থাকে, এজন্য প্রতিটি লাইন পড়াচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে যে কি কি বললাম আমরা, ব্যাংকের নিজস্ব প্রথম যে উপকরণ, প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে অর্থ, কিন্তু সেই অর্থ উৎপাদক বা মালিকও ব্যাংক না, অর্থটা ব্যাংক ব্যবহারও করে না। তার মানে কি, ব্যাংক শুধু একদিক থেকে অর্থ মালিক এবং আমানতকারীদের অর্থ সংগ্রহ করে এবং অন্যদিকে সেই
অর্থটা ঋণ গ্রহীতা বা ব্যবহারকারীকে ঋণ দেয়। আর এই দুই পক্ষের মাঝখানে থাকে বলেই ব্যাংককে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। ঠিক আছে, আশা করি অনুধাবনে আসলে সবাই সুন্দর করে লিখতে পারবা। আচ্ছা, এই গেল যে আমাদের 1 নাম্বার পয়েন্ট। এখন আমরা চলে যাচ্ছি 2 নাম্বার পয়েন্টে, অর্থ ঋণের ব্যবসায়ী। আমি 1 নাম্বার পয়েন্টটা যেভাবে মানে বুঝিয়েছি, আশা করি 2 নাম্বার পয়েন্টটা কাউকে বোঝানোর দরকার নেই, সবাই বুঝতে পারছো ব্যাংক আসলে অর্থ ঋণের ব্যবসায়ী। ব্যাংকের একমাত্র পণ্য বা যে তোমার সদা, একটু আগে যে সদা শব্দটা বললাম সেটাই হচ্ছে কি তোমার অর্থ। তাহলে ব্যাংক কাজ করছে অর্থ নিয়ে এবং ঋণ দিচ্ছে, এটাই ব্যাংকের ব্যবসা। ঠিক আছে, এবং এটাই ব্যাংকের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমরা অপর পৃষ্ঠায় যাব। আহ আচ্ছা, আমি একটু অপর পৃষ্ঠায় যাই, দেখি আমি অন্য পৃষ্ঠায় চলে এসেছি, ফিনান্সের কোন পৃষ্ঠায় চলে এসেছি মনে হচ্ছে। আচ্ছা, তো কোথায় গেল, আমি তো আমার স্ক্রিনে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, এগুলো তো আমরা দেখেছি আগে। আমরা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য দেখলাম, 3 নাম্বার বৈশিষ্ট্য খুঁজছি। ঠিক আছে, একই রকম পেজ তো। তো আমি তো সবসময় এটা তো অফহ্যান্ড চলে আসলো। আচ্ছা, আমি একটু খুঁজি, তোমরা একটু এই দুটা বৈশিষ্ট্য একটু দেখতে থাকো, আমি একটু দেখি যে আমার পৃষ্ঠাটা কোথায় গেল। ঠিক আছে, ছবিটা মনে হয় এলোমেলো হয়ে গিয়েছে, আমি নিয়ে আসতেছি। তোমরা একটু দেখো যে এই দুটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা আগের কোনো সমস্যা আছে কিনা। নিয়ে আসতেছি ছবিটা। আচ্ছা, একজন এখনো ওয়েটিং রুমে, এত দেরি করে ক্লাসে জয়েন করছো। আচ্ছা, আমি নিয়ে আসতেছি, দাঁড়াও, আমি আসলে স্ক্রিনটা খুঁজেই পাচ্ছিলাম না, এখন আবার পেয়ে গেলাম। দুইটা সমস্যা, একটা কি জানো, যখন আমরা একটা জুম রেকর্ড করি, মানে জুম যখন রেকর্ডিং হয় তখন না ওই পেজ থেকে মুভ করে অন্য কোথাও যাওয়া যায় না। এই কারণে কি করতে হয়, সব কিছু হচ্ছে তোমার মানে ওই পেজেই তোমার রেখে দিতে হয়। ঠিক আছে, তা না হলে আবার রেকর্ডটা করা যাচ্ছে না। আচ্ছা, তো যেহেতু আমি এখন এটা খুঁজে পাচ্ছি না, আমি তোমাদের বই বের করেছি, বই বের করে হচ্ছে আমি 3 নাম্বার পয়েন্টটা পড়ছি। তোমাদের বইয়ের ঠিক 3 নাম্বার পয়েন্টটা তোমাদের সবার কাছে বই আছে, তোমরা বইটা একটু বের করো। 3 নাম্বার পয়েন্টটা আমি পড়ছি, বৃহৎ আয়তন প্রকৃতি। ঠিক আছে, আমি মিস কত পৃষ্ঠা? স্ক্রিনটা হচ্ছে মানে যেটা শেয়ার করব সেটা আসলে খুঁজে পাচ্ছি না এখনো। ওই যে ফাতেমা, তুমি এখন জয়েন করছো কেন, ক্লাস তো অনেকক্ষণ হয়ে গিয়েছে। ঠিক আছে, অনেকক্ষণ ক্লাস হয়ে গিয়েছে, তো এখন জয়েন করলে কি হবে বলো? সরি মিস, একটু ডিস্টার্ব ছিল তো তাই।
এনে আমি পয়েন্টটা এখানে লিখলাম, যেহেতু আমি পেজটা খুঁজে পাচ্ছি না, আমি এখন জুম থেকে বেরোতে পারবো না, মানে পেজটা খোঁজার জন্য গ্যালারিতে যেতে পারবো না, তাহলে আবার জুমটা স্টপ হয়ে যাবে। তো দেখো এই পয়েন্টটা আমরা পড়ছি 3 নাম্বার পয়েন্ট, বৃহৎ আয়তন প্রকৃতি। তোমরা স্ক্রিনে হয়তো পয়েন্টের নামটা দেখতে পাচ্ছ, আর বই তো সবার কাছে আছেই, তাহলে আমি বলছি তোমরা শুনে নাও। দেখো এটা আসলে সবাই আমরা জানি যে ব্যাংকগুলো আসলে অনেক বড় হয়, তাই না? ব্যাংকগুলোর অনেকগুলা তোমার হচ্ছে ব্রাঞ্চ থাকে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনেক বেশি থাকে, ঠিক আছে? এবং ব্যাংক আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাংকে কত লোক মানে জব করে, এই জন্যই আসলে বলা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। তো দেখো বলেছে ব্যাংকিং প্রতিষ্ঠান এক মালিকানা বা অংশীদারি ভিত্তিতে প্রত্যক্ষ আইনগত বাধা না থাকলেও গ্রাহক ভিত্তিতে গঠনে প্রত্যক্ষ আইনগত বাধা না থাকলেও গ্রাহকদের আস্থা অর্জনের স্বার্থে তার সর্বত্রই বৃহৎ আয়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আমাদের দেশের সরকারি ব্যাংক ছাড়া অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে। আমি বুঝিয়ে দিই ব্যাপারটা, যখন তোমার বই পড়তে যাবা তখন তোমরা এই লাইনটা পাবা। তো ব্যাংক হচ্ছে এক মালিকানা বা অংশীদারি যে কোনো প্রকৃতিরই হতে পারে, কিন্তু যেহেতু ব্যাংকের ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা ভালো থাকতে হয় এবং এটা একটা বৃহদায়তন প্রতিষ্ঠান, এই কারণে হচ্ছে আমাদের দেশে মানুষের তো ফিনান্সিয়াল ক্যাপাসিটি তোমার এত বেশি নাই, প্লাস হচ্ছে মানুষ এত বেশি রিস্ক নিতে চায় না। এই কারণে আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে সবগুলোই হচ্ছে তোমার লিমিটেড কোম্পানি। তার মানে কি তারা হচ্ছে শেয়ার বিক্রি করছে, ঠিক আছে? লিমিটেড কোম্পানিকে আমরা সবাই জানি যেগুলো হচ্ছে তোমার শেয়ার বিক্রি করছে। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির দুইটা ধরন আছে, একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। তাহলে ব্যাংকগুলো হচ্ছে তাদের শেয়ার বিক্রি করছে, ঠিক আছে? তো লিমিটেড কোম্পানি মানে হচ্ছে তারা নিজেদের মধ্যেই নিজেরা শেয়ার বিক্রি করছে, বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে? তাহলে যেহেতু আয়তনটা বেশি, ব্যাংক আসলে যৌথ মূলধনের ভিত্তিতেই আমাদের দেশে পরিচালিত হচ্ছে, শুধুমাত্র সরকারি ব্যাংক ছাড়া। কারণ সরকার তো বুঝতেই পারছো, সরকারি যে ব্যাংকগুলো আছে ওগুলো ছাড়া বাকি সব প্রাইভেট ব্যাংকই হচ্ছে লিমিটেড কোম্পানি, কারণ এটার আয়তনটা অনেক বেশি থাকে। এরপরে আমরা 4 নাম্বার পয়েন্টটা আমি লিখছি। আসলে এই যে দেখো মাউস দিয়ে আমি লিখতে পারি না, তারপর চেষ্টা করছি। তো 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আর্থিকভাবে সচ্ছল। আর্থিক ভাবে সচ্ছল। আচ্ছা, আর্থিকভাবে যে সচ্ছলটা আমাদের হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি যে ব্যাংক যেহেতু তোমার কাজ করছে তোমার অর্থ নিয়ে, ব্যাংকের কাজই হচ্ছে অর্থ, তাহলে তোমার যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে তো সে তোমার হচ্ছে কাজই করতে পারবে না। তার মানে ব্যাংকের যে ফিনান্সিয়াল কন্ডিশনটা সেটা অবশ্যই তোমার কি হতে হবে, সচ্ছল, বা সে ফাইন্যান্সিয়ালি অনেকই তোমার তাকে তোমার ক্যাপাবল থাকতে হবে। তো সেটাই বলা হচ্ছে যে আর্থিকভাবে সচ্ছল। তো একটা ব্যাংকে ফিনান্সিয়ালি বা আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল হতে হবে, তা না হলে সে আসলে ব্যবসা করতে পারবে না। তার মানে তার নিজস্ব যে মূলধনটা বেশি থাকতে হবে। তো বলে দিই, বাংলাদেশে ব্যাংক ব্যবসা করতে হলে 500 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বুঝতে পারছো, 500 কোটি টাকা একটা বিগ অ্যামাউন্টের টাকা। তো তুমি যদি আর্থিকভাবে সচ্ছল না থাকো, তুমি কেন্দ্রীয় ব্যাংকে এই টাকাটা জমা না রাখলে কিন্তু ব্যবসায় করতে পারবা না। তো সেই জন্যই বলা হচ্ছে ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠান তাকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে। আমরা ব্যাংকের বৈশিষ্ট্যগুলো পড়ছি, ঠিক আছে? যারা পরে পরে জয়েন করছো
তারা বুঝতে পারবা না হয়তো। আমরা ব্যাংকের বৈশিষ্ট্য গুলো পড়ছি আমরা। তোমাদের বইয়ের ৯ নম্বর পৃষ্ঠায় যে পয়েন্ট গুলো আছে বৈশিষ্ট্য, সেগুলো আমরা একটা একটা করে দেখছি। এখন আমরা ৫ নাম্বারটা দেখছি, নিরাপত্তার প্রতীক। নিরাপত্তার প্রতীক। নিরাপত্তার প্রতীক মনে হচ্ছে কি যে জীবনের প্রথম তোমার হচ্ছে লেখা শিখছি। আচ্ছা, নিরাপত্তার প্রতীক। আমরা কিন্তু বাসায় আসলে টাকা রাখতে ভয় পাই, তাই না? মনে করি যে আমাদের টাকাটা চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, বা আমরা যখন বাসায় থাকবো না তখন সবসময় একটা ভয় থাকি যে টাকাটা হয়তোবা চুরি হবে বা হারিয়ে যাবে। আরেকটা বিষয়, অনেক সময় মানে মনে হয় যে বাসায় টাকা থাকলে নিজেরা বেশি খরচও করে ফেলবো। মানে এই সমস্ত কারণে হচ্ছে ব্যাংকে আমরা নিরাপদ বা সেফ একটা প্লেস মনে করি। যে ব্যাংক হচ্ছে সিম্বল অফ সেফটি। ঠিক আছে, এটা একটা সিম্বল অফ সেফটি যে আমরা প্রত্যেকে নিরাপত্তার জন্য আসলে অনেকেই ব্যাংকে টাকা জমা রাখি। অনেকেই কিন্তু ব্যাংকে সুদ বা যে মুনাফা হচ্ছে সেজন্য টাকা রাখছে না। ঠিক আছে, রাখছে যে আমার টাকাটা নিরাপদে থাকবে সেজন্যই রাখছে। তো ব্যাংক কিন্তু সব জায়গায় নিরাপত্তার প্রতীক হিসেবে একটা তোমার পরিচিতি লাভ করেছে। এরপরে ৬ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিশ্বস্ততার প্রতীক। এই প্রতিটা পয়েন্ট থেকে এক একটা তোমার অনুধাবনের প্রশ্ন হতে পারে, এবং যেই মেয়ে প্রথম অধ্যায়টা ভালো করে পড়বে তার জন্য ব্যাংক পুরো ব্যাংকিং এর 4টা অধ্যায় খুব সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তারপরে হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। আর এটা হচ্ছে তোমার একদম বেসিক, আমাদের সব মিল আছে 9 10 এর সাথে, খুব মজার। আচ্ছা, এরপর আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্বস্ততার প্রতীক। ঠিক আছে, বিশ্বস্ততার প্রতীক লিখতে যাচ্ছি। মিস, নিরাপত্তার বিশ্বস্ততা একই তো বোঝায় না? আচ্ছা আকশা 209, তুমি বারবার বের হয়ে যাও আবার ঢুকো, ঘটনাটা কি আমি তো বুঝতেছি না। এই পর্যন্ত মনে হয় তোমাকে 2বার আমি অ্যাডমিট করলাম। বিশ্বস্ততার প্রতীক। আচ্ছা, বিশ্বস্ততা বা তোমার হচ্ছে যে যে কনফিডেন্সটা, মানে ব্যাংকের উপরে আমাদের একটা কনফিডেন্স আছে যে ব্যাংক আমাদের টাকা মেরে দিবে না, তাই না? আমরা কিন্তু অন্য অন্য আর্থিক প্রতিষ্ঠানকে অতটা বিশ্বাস করি না। যে আমরা ভাবি যে কোনো সমিতিতে টাকা রাখবো, যদি সমিতিটা ফ্রড হয়, যদি সমিতিটা আমাদের টাকাটা মেরে দেয়, বা আজ থেকে আমি বিদেশ চলে গেলাম আমার টাকা রেখে যদি আমার টাকা কেউ মেরে দেয়। কিন্তু ব্যাংক হচ্ছে এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কারোর টাকা আসলে সে মেরে দেয় না, তাই না? আমরা সবাই জানি যে কেউ যদি তোমার মারাও যায় তার নমিনি কিন্তু তার টাকাটা পেয়ে যায়। বা কেউ কিছু টাকা জমা রেখে বিদেশ চলে গেল, সেই টাকা সে 5 6 বছর পরে এসেও কিন্তু ব্যাংক থেকে তোমার হচ্ছে তুলতে পারবে। তাহলে সততা এবং আমানতকারীদের সাথে আর্থিক স্বার্থ সুরক্ষায় ব্যাংক কিন্তু সর্বদাই সচেষ্ট থাকে। ঠিক আছে, তাই সততা এবং বিশ্বস্ততা হচ্ছে তোমার ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যাংক সৎ ও বিশ্বস্ত না হলে তার উপরে জনগণের আস্থা থাকে না। ব্যাংকের প্রদত্ত প্রত্যয়পত্র, ব্যাংক নিশ্চয়তা পত্র ইত্যাদি সর্বত্র অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হয়। খেয়াল করো, ব্যাংকের প্রতিটা ডকুমেন্টই কিন্তু মানুষ বিশ্বাস করে। আমরা যেহেতু প্রত্যয়পত্র বা এলসির নাম শুনেছি, তো এলসি জিনিসটা কি বলবো, শুধু একটা কাগজ। সেই কাগজের উপরে ব্যাংক শুধু স্বীকৃতি দিয়েছে যে আমি এত টাকা অমুক ডেটে পরিশোধ করবো। দেখো তাহলে একটা ব্যাংক, একটা আর্থিক প্রতিষ্ঠান, মানুষ তাকে কতটা বিশ্বাস করলে সে কাগজেই মানুষ বিলিভ করছে। বা যে পে অর্ডার বা ব্যাংকের নিশ্চয়তা পত্র, এই সমস্ত ডকুমেন্ট দেখেই মানুষ বিশ্বাস করছে যে ব্যাংক তোমার হচ্ছে টাকা আমাকে পরিশোধ করবে। তার মানে ব্যাংক বিশ্বস্ততার প্রতীক হিসেবে সর্বজন স্বীকৃত, শুধুমাত্র দেশে না বিদেশেও। মানে আমরা যদি এলসি পেপারটা বিদেশে পাঠাই, বিদেশে রপ্তানিকারক আমাদের ওই এলসিটা দেখে আমাদের পণ্যটা পাঠিয়ে দিবে। দেখো টাকাও হাতে পেল না। একটা কত বড় বিশ্বাসের জায়গা ব্যাংক অর্জন করতে পেরেছি বিধায় তোমার হচ্ছে যে পণ্যের মূল্য পরিশোধ না করেই পণ্যটা বিদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। তো এই সমস্ত জিনিসের জন্য বলা হচ্ছে ব্যাংক একটা বিশ্বস্ততার প্রতীক। ঠিক আছে, এখন আমরা
পরের পয়েন্টটাতে যাব। আমাদের পরের পয়েন্টটা হচ্ছে তোমার 7 নাম্বার পয়েন্ট। সেটার নাম হচ্ছে তোমার মূলধন গঠনের কারখানা। মূলধন গঠনের কারখানা। তো মূলধন গঠনের কারখানাটা মিস মূলধন গঠনের কারখানা এটা বুঝলাম না, মিস এটা কি বললো? মূলধন গঠনের কারখানা তার মানে জি ম্যাম। হচ্ছে আমাদের দেশের যারা ব্যবসা করতে যাচ্ছে, ছোট বড় যে সমস্ত ব্যবসায়ীরা আছে, তারা হচ্ছে তোমার ব্যাংকে থেকে একটা মূলধন ঋণ পায় বা ব্যাংকের থেকে টাকাটা ঋণ পায়। সেই টাকাটা দিয়ে কিন্তু তারা ব্যবসা করছে। তো ধরো তোমার কাছে 2 লক্ষ টাকা আছে, কিন্তু তোমার ব্যবসা করতে দরকার হচ্ছে 5 লক্ষ টাকা। তো তোমার বাকি যে 3 লক্ষ টাকা তোমার মাথায় প্রথমে চিন্তা আসবে যে আমাকে এই টাকাটা কে দিবে। আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার কথাই বলো না কেন, প্রয়োজনের সময় কিন্তু কেউ টাকা দিতে চায় না। তখন কিন্তু তোমাকে বাধ্য হয়েই ব্যাংকের দ্বারস্থ হতে হবে। আমার খাওয়াটা দেখো ভয়ের মতো হয়ে গেল, তোমার একটু কষ্ট করে বুঝে নিবা যে একটা মূলধন গঠনের কারখানা বই তো বলেই দিয়েছি, বইয়ের 9 পৃষ্ঠায়। তো এই যে দেখো মূলধন গঠনের কারখানা, তার মানে একতরফ যাদের লোক আছে, যাদের অনেক টাকা আছে, যারা প্রতি মাসে মাসে কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, বা অনেক সময় অনেক কষ্ট করে মানুষ জমা রাখে ব্যাংকে। টাকা জমা রাখলেই যে সে অনেক তার অনেক টাকা আছে বিষয়টা সেরকম না, বরঞ্চ যারা ব্যাংকের থেকে ঋণ নেয় তাদেরই অনেক টাকা আছে। ঋণ সাধারণত কারা নাই বলতো, যাদের ঋণ পরিশোধের ক্ষমতা আছে। তো যেই লোকটি 1 কোটি টাকা ঋণ নিল, তার মানে তার অবশ্যই 1 কোটি টাকা পরিশোধের ক্ষমতা আছে। তার মানে আসলে সেই বেশি ধনী, ঠিক আছে। আর যে ব্যক্তি আমার মতো মাসে মাসে অনেক কষ্ট করে 5,000 টাকা জমায় ব্যাংকে, তার তো আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটি অত নাই বলে তো সে ঋণ নিতে পারবে না, ঠিক আছে। তার মানে ব্যাংকের থেকে যারা ঋণ নিচ্ছে মূলত তারাই কিন্তু ধনী, ঠিক আছে। কারণ তুমি যে ঋণ নিবা সেটা সময় মতো সুদ সহ তোমাকে পরিশোধ করতে হবে, জেনেই কিন্তু তুমি ঋণ নিচ্ছ। তো যেই বিষয়টা আমরা বলছি যে মূলধন গঠনের কারখানা, এই যে আমার মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা ব্যাংকে জমা রাখছে, সবার টাকাগুলো কিন্তু ব্যাংক অলসভাবে ফেলে রাখে না। ব্যাংক কি করে ওই টাকাগুলোকে আবার যাদের ঋণের প্রয়োজন ব্যবসার কারণে তাদেরকে কি করছে, ঋণ দিচ্ছে। এই কারণে দেশের শিল্প কারখানা স্থাপিত হচ্ছে, দেশের কর্মসংস্থান বাড়ছে এবং উৎপাদনও বাড়ছে। এই সমস্ত দিক থেকে বিবেচনা করে বলা হচ্ছে মূলধন গঠনের কারখানা হচ্ছে ব্যাংক। তোমাদের এখানে ম্যাক্সিমাম যারা বাবা আছে দেখবে যে ব্যবসা করে, তাদের কাছে জেনে দেখবে যে প্রয়োজনে তারা কিন্তু ব্যবসার জন্য তোমার ব্যাংক থেকেই ঋণ নিয়ে থাকে, ঠিক আছে। তার মানে তারা মূলধনটা কিন্তু ব্যাংক থেকেই পাচ্ছে। এরপরে যে আমরা 8 নাম্বার পয়েন্টটা পড়বো, সেটার নাম হচ্ছে অর্থনৈতিক চালিকা শক্তি, ঠিক আছে। আমাদের 8 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। অর্থনীতির চালিকা শক্তি। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে যে চালিকা শক্তি জিনিসটা কি, তাই না। চালিকা শক্তি হচ্ছে যে যে জিনিস পুরো অর্থনীতিটাকে চালিয়ে রাখে, ঠিক আছে, পুরো অর্থনীতিকে সচল রাখে, সেটাকে আমরা বলছি অর্থনীতির চালিকা শক্তি। তো ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, তাকে আমরা বলছি অর্থনীতির চালিকা শক্তি। কেন, একটু আমরা বাস্তবে চিন্তা করে দেখি। 5-6 দিন যদি আমাদের ব্যাংক বন্ধ থাকে, ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে থাকে, তাহলে আমাদের লাইফটা কেমন হবে। আমাদের প্রয়োজনীয় টাকা আমরা তুলতে পারবো না, ঠিক আছে। এক জায়গায় টাকা আমরা এক জায়গায় ট্রান্সফার করতে পারবো না। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্যের যে টাকাগুলো অতিরিক্ত থাকবে সেগুলো আমরা নিরাপদে জমা রাখতে পারবো না। আমরা বাসায় যে টাকাগুলো আমাদের অতিরিক্ত আছে সেগুলো আমরা নিরাপদে জমা রাখতে পারবো না। তো আসলে আমাদের যে পুরো অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা আছে, এই পুরো অর্থনীতির কর্মকাণ্ডটাই কিন্তু তোমার হচ্ছে ব্যাংক যে আর্থিক একটা প্রতিষ্ঠান সেটাকে ঘিরে আবর্তিত হয়। এই কারণেই কিন্তু বলা হচ্ছে ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি, মানে পুরো যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের আছে সবকিছুকে চালাচ্ছে হচ্ছে ব্যাংক। আমরা যারা চাকরি করি, মাস শেষে আমাদের বেতনটা ব্যাংকে জমা হয়, ঠিক আছে। আমরা আবার প্রয়োজনে ব্যাংক থেকে টাকাটা তুলে আমরা খরচ করি। এরপরে আসি যখন আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেগুলো নেই, ওগুলো দিয়ে আমরা পণ্য কিনি, ঠিক আছে। এরপরে দেখো, তো এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু ব্যাংক ছাড়া আমাদের ইম্পসিবল। তো এই সমস্ত জিনিসকেই আমরা বলছি যে
তোমার হচ্ছে আচ্ছা কোথায় গেল আবার আমার হ্যাঁ চলে গিয়েছিল কোথা থেকে কি হয় মাঝে মাঝে নিজেই খুঁজে পাই না আচ্ছা তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তাই না বোর্ডটা তো দেখতে পাচ্ছ জি ম্যাম দেখা যাচ্ছে তো আমি বলছিলাম যে অর্থনীতির চালিকা শক্তি তো অর্থনীতির চালিকা শক্তি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডই তোমার হচ্ছে ব্যাংক ঘিরে আবর্তিত হয় তোমার হচ্ছে যে কোনো দেশের ব্যাংকিং পরিস্থিতি অর্থনৈতিক সূচক বিবেচনা হয় সঞ্চয় মূলধন বিনিয়োগ উৎপাদন অর্থনীতির প্রতিটা উপাদানই ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে যে কোনো সঞ্চয় বা মূলধন বা বিনিয়োগ বলো বা উৎপাদনের প্রতিটা জায়গায় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্যাংক মানুষকে সঞ্চয় উদ্বুদ্ধ করে এবং সেই সঞ্চয়কে আবার মূলধনে পরিণত করে ঠিক আছে এছাড়া ব্যাংক ঋণ দেয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ঠিক আছে তো এই সমস্ত দিক থেকে আমরা বলতে পারি ব্যাংক হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যে পরের পয়েন্টটা আছে সেটা হচ্ছে 9 নাম্বার পয়েন্ট 9 নাম্বার পয়েন্ট হচ্ছে সেবা বিক্রয় 9 নাম্বার পয়েন্ট হচ্ছে সেবা বিক্রয় আচ্ছা ব্যাংক কি বিক্রি করে বলতো ব্যাংক আসলে সার্ভিস দেয় আমাদের ব্যাংকে যে কিন্তু আমরা কোনো পণ্য পাই না এটা একটা ব্যাংকের অন্যতম একটা বৈশিষ্ট্য মানে কিরকম ব্যাংক আমাদের টাকা বা আমানত সংগ্রহ করে আমাদেরকে ঋণ দেয় এছাড়া আমাদের ব্যাংক ড্রাফট পে অর্ডার প্রত্যয়নপত্র ইস্যু এগুলো তোমার হচ্ছে তোমার সেবা দেয় এছাড়া আমরা সবাই জানি আমাদের ব্যাংকে যে এটিএম বুথ সার্ভিস লকার ভাড়া কি আমরা আমাদের মূল্যবান সার্টিফিকেট বা গোল্ড গুলো ব্যাংকে জমা রাখতে পারি সেফটি হিসেবে ঠিক আছে এছাড়া তোমার হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট দেয় তাছাড়া তোমার হচ্ছে ব্যবসায়ীদের এলসি খোলার সুযোগ দেয় মানে এই সমস্ত কাজগুলোই কিন্তু ব্যাংক করে এগুলো হচ্ছে কি বলতো সেবা ব্যাংক এই সেবাগুলো বিক্রয় করে আমাদের কাছ থেকে অর্থটা নিয়ে থাকে এই জন্য ব্যাংকের বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য সেবা বিক্রয় আমাদের লাস্ট পয়েন্ট 10 নম্বর পয়েন্ট হচ্ছে গোপনীয়তা রক্ষা করা আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংক আসলে গোপনীয়তা রক্ষা করে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি যদি যে বলি যে আমি হচ্ছি আফসার তোমার হচ্ছে যে টিচার ফিনান্স টিচার ওর অ্যাকাউন্টে কত টাকা আছে আমাকে বলেন তাহলে আমাকে বলবে অবশ্যই বলবে না ইভেন আমি যদি যে বলি আমার মায়ের অ্যাকাউন্টে কত টাকা আছে আমাকে বলেন বা গত মাসের 5 তারিখে আমার মায়ের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে আমাকে একটু বলেন তো বলবে না ঠিক আছে এই যে বিষয়গুলা ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে শুধুমাত্র সরকারের নির্দেশ ছাড়া কাউকেই কারো গোপন তথ্য দিবে না মানে আর্থিক যে গোপন তথ্যটা আছে সেটা কাউকেই কি করবে প্রকাশ করবে না তো এই কারণেই কিন্তু ব্যাংক জিনিসটা আরো বেশি দিন দিন মানুষের কাছে তোমার জনপ্রিয়তা লাভ করেছে যে এটা তথ্য গোপন রাখে কারো তথ্য কাউকে দেয় না ঠিক আছে তো এটা ব্যাংকের একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা তোমাদের লাস্ট বৈশিষ্ট্য যে গ্রাহক হিসেবে হিসাব সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়টি গোপনীয়তা রক্ষার সাথে সম্পর্কিত ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীক নয় সারা বিশ্বে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই জন্য গ্রাহকদের হিসাবে গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংক সর্ববিধ ব্যবস্থা গ্রহণ করে ঠিক আছে আচ্ছা দেখো এই যে জিনিসটা আমরা কিন্তু সবাই জানি যে ব্যাংক প্রত্যেকটা দেশেই তোমার হচ্ছে গোপনীয়তা রক্ষা করে ইভেন আমাদের দেশগুলো তো তাও একটু আছে যে আমরা অনেক সময় রিকোয়েস্ট করলে অনেক সময় পরিচিত হলে বলে কিন্তু বাইরের দেশগুলো মানে এই অবস্থা যে কারো তথ্য কাউকে দিবে না সরকারের তোমার সরকারকেও তোমার আদালতের অনুমতি নিতে হয় ঠিক আছে তারপর আদালতের অনুমতি নিয়ে তোমার হচ্ছে কোনো গ্রাহক সম্পর্কে তথ্যটা জানতে হয় ঠিক আছে তো
তো এই যে 10টা পয়েন্ট আমরা পড়লাম, আজকে আমরা পড়লাম যে ব্যাংকার কে আর ব্যাংকের বৈশিষ্ট্য বা প্রকৃতি। তোমাদের আগামী ক্লাসে এইটাই পড়া থাকবে। আমরা আগামী ক্লাসে ব্যাংকের কার্যাবলীটা পড়ব, তারপরে হচ্ছে আমরা নতুন পড়ার দিকে আগাবো। তো হচ্ছে তোমাদের ভালো লাগবে, তোমাদের কাছে সবার কাছেই তো বই আছে, তোমরা বাসায় এগুলো পড়ে ফেলবা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই আগামী ক্লাসে সবাই বলবা যে মিস আমরা বুঝতে পারছি না, বা এই পয়েন্টটা একটু আরেকবার বলে দেন। ঠিক আছে? তাহলে আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে, আমরা আজকের মতো এইটুকুই আমরা থাকলো আমাদের। তো দেখে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব। ঠিক আছে? আমি যখন নাম ডাকবো তোমরা হচ্ছে একটু কষ্ট করে প্রেজেন্ট বলবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের স্ক্রিনে প্রথম যাকে দেখাচ্ছে আমি তাকেই প্রথমে বলছি। ঈশা 207। জি ম্যাম। এখন একজন মানে জয়েন করছে, নূরজাহান। আমি বুঝলাম না এখন কেন ক্লাসে জয়েন করবে, এখন 40 বেজে গিয়েছে, ক্লাস শেষ হওয়ার সময়। আচ্ছা, এরপরে হচ্ছে সুমাইয়া। জি ম্যাম। 220। প্রেজেন্ট ম্যাম। আমি শুনতে পাচ্ছি না তোমাদের কারো কথা, এটা আমারই নেটওয়ার্কের সমস্যা নাকি? আপনার কথাও কেটে কেটে আসছে। এরপরে দেখো ফারজানা চৌধুরী 219, ফাতেমা 218, জি মিস। জান্নাতুল 221, প্রেজেন্ট মিস। লামিসা 211, নাসরিন, প্রেজেন্ট মিস। নাইবা রোল দেওয়া নাই, নূরজাহান এই যে মাত্র জয়েন করেছ, সাদিয়া 204, প্রেজেন্ট মিস। সিদাতুল কি মুমতা, হ্যাঁ প্রেজেন্ট মিস। ঠিক আছে, তোমার উচ্চারণটা আমি ঠিক বললাম। সিনথিয়া ইসলাম, আনিতা, প্রেজেন্ট মিস। সোহাগী আগে ক্লাসে খুব অ্যাক্টিভ থাকতো, এখন কি একটু হয়ে গেছে নাকি, কম দেখা যায় তোমাকে। সুমাইয়া, আকশা মাসি, 13 জন আছে ক্লাসে। আমার সাথে যখন কথা বলবে, যখন আমরা প্রেজেন্ট দিব, তখন তো আমাদেরকে আনমিউট করে প্রেজেন্ট দিতে হবে, তাই না? একজন আনমিউট করে দিচ্ছ, আমি তো আসলে কিছু শুনতে পাচ্ছি না, দেখতেছি ম্যাক্সিমামই মিউট করা। ঠিক আছে? তাহলে আমি শুনবো কিভাবে বুঝবো যে তোমরা ক্লাসে প্রেজেন্ট আছো? আচ্ছা, তো আগামী ক্লাস থেকে এই বিষয়গুলো যাতে একদম ক্লিয়ার হয়, যেটা পড়া দিলাম সেটা অবশ্যই পড়ে ফেলবা। আমরা ইনশাআল্লাহ পরে নেক্সট করব। আর সবাই আশা করি সেকেন্ড পেপার বই আছে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমরা 2 পেপার একসাথে করব। ঠিক আছে? আমরা ফার্স্ট পেপার একটা শেষ করেছি, এখন সেকেন্ড পেপার একটা পড়ে আবার আমরা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টারে যাব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম।